হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আমরা পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যারা আজ আইসিডিএসি পরীক্ষা সামনেই দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ইউজফুল হতে চলেছে, কেননা তোমাদের ইংলিশ গ্রামার আছে মেন্স পরীক্ষাতে, এবং মেন্স পরীক্ষাতে কিন্তু ইংলিশ গ্রামারের যে সিলেবাস তার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কী সেটা বুঝবো, পুরো ডিটেলসেই বুঝবো, এবং বিভিন্ন রকমের যে ট্রান্সফরমেশন সেগুলো আমরা সবগুলোই দেখবো। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, এবং যদি এখনও না সাবস্ক্রাইব করে দাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তার সাথে বলবো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইডিয়াটা ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই আগের একটি ভিডিও দেখে নিতে হবে, যেটা হচ্ছে ক্লজের উপরে, ক্লজ অ্যান্ড ডিভিশন অফ ক্লজ। তার উপরে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া উপরে আই বাটনে গিয়েও তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তো সেই ভিডিওটি একবার দেখে নিলে সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে ক্লজ রিলেটেড, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্নভাবে হয়। একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে বলেছে, এবার ট্রান্সফরমেশন মানে ইট ক্যান বি ট্রান্সফর্ম ইন ভেরিয়াস ওয়েজ। যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমি এক্সক্লেমেটিভ চেঞ্জ করতে পারি, আবার এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায়, আবার অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করা যায়, পজিটিভ থেকে নেগেটিভ করা যায়, একইভাবে উল্টোটা করা যায় নেগেটিভ থেকে পজিটিভ। এছাড়াও আরেকটা যেভাবে ট্রান্সফরমেশন করা যায় সেটা হলো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এইভাবেও চেঞ্জ করা যায়। এছাড়াও পার্টস অফ স্পিচ ধরে কিন্তু চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যেটাকে বলা হয়, সেইভাবে কিন্তু সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। এবারে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে গেলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মিনিং চেঞ্জ করবো না, উইল জাস্ট চেঞ্জ দ্য স্ট্রাকচার, মিনিং কিন্তু একই থাকবে। তাহলে প্রথমেই ভেবে নিতে হবে যে মিনিংটা আমরা একই রাখবো এবং তারপরে আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করবো বা ট্রান্সফর্ম করবো। তার জন্য চেঞ্জ বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা কিন্তু একবার বলছি না যে ইট ইজ এ চেঞ্জ অফ সেন্টেন্স, বাট উই আর সেইং দ্যাট ইটস এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দ্যাট মিনস আমরা ট্রান্সফরমেশন করছি। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কী সেটা দু লাইনে বলে দিই, এবং কমপ্লেক্স সেন্টেন্স কী সেটাও বলে দেবো। কিন্তু অবশ্যই ভালোভাবে আইডিয়াটা বুঝতে গেলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিতে হবে, সেখানে আমি পুরো ডিসকাশন করেছি যে সিম্পল সেন্টেন্স কী হয়, কমপ্লেক্স সেন্টেন্স কী হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স কী হয়, এবং তার পাশাপাশি সিম্পল থেকে কমপ্লেক্স বলো বা সিম্পল থেকে কম্পাউন্ড যেটাই হোক না কেন, সেখানে কিন্তু কিছু লিঙ্কার ব্যবহার করতে হয়, যেগুলো কনজাংশন বলা হয়। তো সেই কী কী লিঙ্কার ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আমি সেই আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তো অবশ্যই সেই আগের ভিডিওটি দেখে নেবে। দেখো, প্রথমে একটি সিম্পল সেন্টেন্স হচ্ছে, যেটা প্রথমেই বলে রাখি যে সিম্পল সেন্টেন্স নামটাই বুঝতে পারছো, সিম্পল। সিম্পল মানে এখানে একটি অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে। এবার ফাইনাইট ভার্ব কী হয় সেটা আগে জানতে হবে। ওয়ান ফাইনাইট ভার্ব, এর পাশাপাশি কিন্তু অন্য নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, প্লাস নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব কী হয় না, ফাইনাইট ভার্ব ইজ দ্যাট ভার্ব which changes its form, that verb which changes its form with the change of subject, with the change of subject or tense। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা চেঞ্জ করবে না, দিস ভার্ব উইল নট চেঞ্জ ইটস ফর্ম, ইট উইল রিটেন দ্য সেম। একটা সেন্টেন্স লিখলাম, রাম প্লেজ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এখানে আমি যদি এটাকে পাস্ট টেন্স করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, রাম প্লেড। দেখো ভার্বটা চেঞ্জ হয়ে গেল, তার মানে যে ভার্বটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলছি আমরা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনটাকে বলবো, যেমন আই লাইক টু প্লে। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে লাইক, একটা টু। লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব বিকজ ইট ক্যান চেঞ্জ ইটস ফর্ম, এটা হচ্ছে ফাইনাইট। আর টু প্লে এটা হচ্ছে নন ফাইনাইট। কেন নন ফাইনাইট না, দেখো আমি যদি এটাকে পাস্ট টেন্সে করে দিই যে আই লাইকড টু প্লে, তাও কিন্তু টু প্লে এই ইনফিনিটিভটা একই থাকছে, এটা কিন্তু একই থাকছে, তাই এটা নন ফাইনাইট। কিন্তু এই ফর্মটা পাস্ট টেন্স হয়ে গেল, তার ফলে ভার্বের যে ফর্মটা চেঞ্জ হয়ে গেল, তো এটা হচ্ছে ফাইনাইট। তাহলে নন ফাইনাইট আমরা পেলাম ইনফিনিটিভ, আর একটা যেটা পাই সেটা হচ্ছে পার্টিসিপল। তো ইনফিনিটিভ পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আমরা নন ফাইনাইট আমি বলে দিয়েছি এখানে ওয়ান ফাইনাইট ভার্ব, তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং অন্যগুলো নন ফাইনাইট ভার্ব হবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এবার একটি সিম্পল সেন্টেন্স ধরো দেয়া আছে, যারা দেখছো ভিডিওটা তাদের অনুরোধ করবো খাতা নিয়ে বসতে, কেননা জিনিসগুলো একটু লিখে নিলে বেটার হয়, যাতে করে তোমরা পরবর্তীকালে দেখলে বুঝতে পারবে। দেখো, প্রথমে যে সিম্পল সেন্টেন্স ধরো বললাম যে হি হোপড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। এবারে এরকম একটি সেন্টেন্স দেওয়া থাকবে, এটাকে বলবে চেঞ্জ ইন্টু কমপ্লেক্স। পরীক্ষাতে যেরকম আসবে চেঞ্জ ইন্টু কমপ্লেক্স।
তো এটা বললো চেঞ্জ ইন্টু কমপ্লেক্স। এবারে কমপ্লেক্সে কীভাবে এটাকে চেঞ্জ করবো, তো কমপ্লেক্সে চেঞ্জ করতে গেলে প্রথমে যেটা করতে হবে যে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ কী হয় আর প্রিন্সিপাল ক্লজ কী হয় তার ডিসকাশন অলরেডি আগে ভিডিওতে করেছি, তার এখানে আমি 2 লাইন বলে দেবো। দেখো এখানে এটি মেন সাবজেক্ট, মেন ভার্ব, এটা মেন ভার্ব হি হোপড এবং ফাইনাইট ভার্ব, কেন এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, হি হোপস হবে, হি হোপড হবে, হি উইল হোপ হবে, তো বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, তার জন্য এটা মেন ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। আর এখানে আরেকটি ভার্ব আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। টু দিয়ে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। টু গো, টু উইন, টু প্লে, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে আমরা দুটো ভার্ব পেলাম। এবারে কমপ্লেক্স সেন্টেন্স বলেছে মানে আমাকে এই দুটো ভার্বকে ভেঙে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। কীভাবে করবো, তাহলে প্রিন্সিপাল ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাবে তৈরি করা যায়। কীরকম, প্রথমেরটাকে বলা হয় নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 রকমের হয়, নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ অথবা যেটাকে রিলেটিভ ক্লজও বলা হয়, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্ড নাম্বার 3 ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। ওকে, এরপর নামটা শুনে বুঝতে পারছো, নাউন ক্লজ, ইট অ্যাক্টস অ্যাজ নাউন, acts as noun. An adjective clause acts as an adjective, and adverb clause acts as an adverb. এরপর নিশ্চয়ই বলা দরকার নেই যে নাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডভার্ব কাকে বলে। তো নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে এবং অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে। ঠিক আছে, এরপরে একটা সিম্পল সেন্সকে যখন আমরা কমপ্লেক্স করবো তখন এই 3টে ক্লজের মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। মানে যে কোনো একটা চুজ করে দেবো না, দেখে বুঝতে হবে যে কোন ক্লজটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখো এখানে যে সেন্টেন্সটা আছে, হি হোপড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, সে আশা করেছিল ফার্স্ট প্রাইজ জেতার বা জিততে। তাহলে আমরা যদি বাংলাতে ভাবি সেন্টেন্সটাকে, যে সে আশা করেছিল যে সে ফার্স্ট প্রাইজ জিতবে, কমপ্লেক্স সেন্টেন্স করার কিছু না, দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে, যে একটা ফাইনাইট ভার্ব আছে, সেই দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে। এখানে একটা নন ফাইনাইট আছে, সেই নন ফাইনাইটটাকে আমরা ফাইনাইট ভার্ব চেঞ্জ করে নেবো। তাহলে এটাকে আমরা যদি বাংলায় ভাবি, সেটাকে যদি ট্রান্সলেট করে দেখো, হি হোপড, সে আশা করেছিল যে, দ্যাট হি হোপড দ্যাট হি উড, এখানে উড কেন হবে, যেটা আমরা ন্যারেশন চেঞ্জ করে থাকি, যেহেতু এখানে পাস্ট ভার্ব আছে তার জন্য এটা উইল থেকে উড হয়ে যাবে। হি হোপ দ্যাট হি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। আমরা যদি এটাকে বাংলায় ভাবতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা আমরা এটাই পেতাম, আর কমপ্লেক্স সেন্টেন্স এটাই হলো। এবারে কীভাবে করলাম এটা দেখো, এটাকে বলা হয় নাউন ক্লজ। এই যেখানে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ মানে যেটা অর্থটা কমপ্লিট নয়। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে ভালো করে শুনে নেবে, যেটার অর্থটা কমপ্লিট নয়, মানে তার অর্থটা কমপ্লিট মিনিং দেয় না, বা সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লিট মিনিং দেবে না, সেটা তার জন্য বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট অন দ্য মেন ক্লজ। এখানে দেখো দ্যাট হি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, যে সে ফার্স্ট প্রাইজ জিতবে, এটা মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজ কোনটা হয় না, যেটা নিজে নিজে তার অর্থ কমপ্লিট করতে পারে সেটাকে বলা হয় মেন ক্লজ, আর যেটা পারে না সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেন ক্লজ। তাহলে এখানে এটা পেলাম সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট হি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এবারে এই ক্লজটা মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। কীভাবে ডিপেন্ডেন্ট, নাউনের মতো কেউ ডিপেন্ডেন্ট। কেন, হি হোপ, সে আশা করেছিল, কি আশা করেছিল, যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। দেখো এটা এখানে অ্যান্সার পাচ্ছি। এবারে সেন্টেন্সকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাই, অবজেক্ট পাই। তাহলে এটা এখানে অবজেক্ট হলো, অবজেক্ট কি হয়, নাউন হয়, নাউন প্রোনাউন অবজেক্ট হয়, তাহলে এটা নাউন ক্লজ হয়ে গেল। বুঝতে পারলে, হি হোপড দ্যাট হি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে অবজেক্ট, তার জন্য এটা নাউন, যেহেতু অবজেক্ট নাউন হয় বা প্রোনাউন হয়, এবং এখানে এটা নাউনের মতো কাজগুলো, তার জন্য এটাকে আমরা নাউন ক্লজ বললাম। তাহলে নাউন ক্লজ কীভাবে হয়, দ্যাট দিয়ে হয়। নাউন ক্লজ দ্যাট দিয়ে হয়, দ্যাটটা হচ্ছে লিঙ্কের এখানে, সে আশা করেছিল যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। চলো আরও দুটো সেন্টেন্স দেখে নেওয়া যাক। দেখেন আরও দুটো সেন্টেন্স লিখে নিয়েছি। ইউ অল নো দ্য রিজন অফ হিজ পপুলারিটি, ইউ ডু নট নো দ্য ডে অফ হিজ বার্থ। এখানে দেখো একটা করে ভার্ব আছে, ইউ ডু নট নো আর ইউ অল নো, তো নো ভার্ব আছে। এরপরে এখানে আমাকে দুটো ভার্ব আনতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ অলরেডি তো আছেই, সে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে লিঙ্কার দিয়ে একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে হবে, যেটা মেন ক্লজ ছাড়া তার মিনিং কমপ্লিট করতে পারবে না। ক্লিয়ার, ইউ অল নো দ্য রিজন অফ হিজ পপুলারিটি, তোমরা সবাই জানো তার পপুলারিটির কারণ। তোমরা এটা যদি বাংলায় ভাবি দুটো ভার্ব এনে, তাহলে তোমরা সবাই জানো যে সে কেন পপুলার হয় বা সে কেন পপুলার ছিল। তাহলে বুঝতে পারছো, দেখো দুটো ভার্ব চলে এলো। তাহলে এখানে আমরা দ্যাট দিয়ে করবো, বা এখানে আমরা করতে পারি দ্যাট দিয়ে হবে না, এটা হবে কারণ বলেছে, তাহলে এটা হোয়াই দিয়ে হবে। এবারে হোয়াইটা কীভাবে ইউজ করবো দেখে নাও। ইউ অল নো, তোমরা সবাই জানো, ইউ অল নো, কী জানো, ইউ অল নো, কী জানো। তাহলে বুঝতেই পারছো যে নাউন ক্লজ বার করতে গেলে আমাদেরকে কি বা কী দিয়ে প্রশ্ন করতে হবে, কী দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাচ্ছি। তাহলে ইউ অল নো, তোমরা কী জানো,
হোয়াই, কেন সে হয় পপুলার, হোয়াই হি ইজ পপুলার। তাহলে এই শব্দটাকে চেঞ্জ করতে হলো, রিজনটা বাদ চলে গেল, রিজনটার জন্য আমরা হোয়াই পেলাম। তাহলে এখানে দেখো দুটো ভার্ব পেয়ে গেলাম, ইউ অল নো হোয়াই হি ইজ পপুলার। এরপরে হোয়াই হি ইজ পপুলার, তোমরা কি জানো, ইউ ইউ অল নো দিস। এটা দেখো দিস, এটা একটা ওয়ার্ডে আমরা বলতে পারি যে ইউ অল নো ইট। ইট মানে কোনটা, সে কেন পপুলার। তাহলে এটা হলো এটার অবজেক্ট, মেন ক্লজের অবজেক্ট হচ্ছে এটা। ওকে, তার জন্য এটা হচ্ছে নাউন, অবজেক্ট তো নাউন হয়, নাউন, এবং এটা একটা ক্লজ, তার জন্য এটা নাউন ক্লজ হচ্ছে। এরপরে ইউ ডু নট নো দ্য ডে অফ হিজ বার্থ, তুমি তার জন্মের সময় জানো না। তাহলে কি জানো না, তার জন্মের সময়। তাহলে দেখো এটা অবজেক্ট পাচ্ছি আমরা অলরেডি। এবার এই অবজেক্টটাকে ধরে আমরা কাজ করব, এখানে একটা ভার্ব আনবো। তার জন্মের সময় জানো না মানে সেই কখন জন্মেছিল সেটা জানো না, তাহলে সেই কখন জন্মেছিল তখন ভার্ব পেয়ে গেলাম। ভেরি ইজি, যে ইউ ডু নট নো, কি জানো না, না কখন সে জন্মেছিল। তাহলে এখানে দেখো টাইম আসছে, হোয়েন হবে। তাহলে যখন যেরকম আমরা সিচুয়েশন পাচ্ছি, যেখানে রিজন বললে হোয়াই আসবে, টাইম বললে হোয়েন আসবে, প্লেস বললে হোয়ার আসবে। ওকে, ইউ ডু নট নো হোয়েন হি ওয়াজ বর্ন হবে, কারণ এখানে জন্মেছিল সেটা আগের কথা, জন্মেছিলটা অবশ্যই মানে বার্থ সবসময় আগে হবে, তাহলে ওয়াজ হবে। ইউ ডু নট নো হোয়েন হি ওয়াজ বর্ন, তো কি জানো না, না হোয়েন হি ওয়াজ বর্ন, সে কখন জন্মেছিল। এবার এটি হলো এই সেন্টেন্সের অবজেক্ট, এবং এটা নাউন তার জন্য। আর যেহেতু এখানে ভার্ব আছে তো তার জন্য নাউন ক্লজ। ওকে, এবার দেখো হোয়েন হি ওয়াজ বর্ন, সে কখন জন্মেছিল, আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিলে সেন্টেন্স ইনকমপ্লিট হয়ে যাবে। তার মানে এটা কিন্তু ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, কার উপর, মেন ক্লজের উপর। যখনই এটা পেয়ে গেল, এই পোর্শনটা পেয়ে গেল, এই সেন্টেন্সটা বা এই ক্লজটা, তখনই কিন্তু তার মেনটা কমপ্লিট হয়ে গেল। অতএব এটি একটি নাউন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এইটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, এরপর চলে আসছি অ্যাডজেক্টিভ ক্লজে। সো অ্যাডজেক্টিভ ক্লজ নামটা শুনে বুঝতে পারছি অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। তাই আমি লিখেছি দ্য ক্লজ বিহেভস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাজ করলে সেটাও লিখেছি, দ্য ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস মডিফাইজ ও কোয়ালিফাইজ এ নাউন। আগে পড়ছে নাউন ক্লজ, এরপর পড়বে অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে এই অ্যাডজেক্টিভটা নাউনকে ডিসক্রাইব করবে। ওকে, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তখন এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ এ হ্যাপি ম্যান, সব একই রকম। সিম্পল থেকে কমপ্লিট করতে গেলে সাবঅর্ডিনেট ক্লজ আনবো, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব করে দেবো, সরি নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব করে দেবো, সরি। ওকে, নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব করবো এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আনবো। হি ইজ এ হ্যাপি ম্যান, সে হয় একটি হ্যাপি ম্যান। তাহলে এখানে তো একটা অ্যাডজেক্টিভটা এখানে আছে, হ্যাপি ম্যান। তাহলে সে হয় এমন একটি মানুষ যে হয় হ্যাপি, দুটো ভার্ব পেলাম। সে হয় এমন একটি মানুষ যে হয় হ্যাপি, দুটো ভার্ব পেয়ে গেলাম, মানে দেখো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুটো ভার্ব থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুটো যে ভার্ব থাকে বা দুটো ক্লজ, সেই দুটো ক্লজ কিন্তু মেন ক্লজ, তাদের দুজন করে অর্থ নিজেরা কমপ্লিট করতে পারে, মানে দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু একটা ক্লজ ডিপেন্ডেন্ট হবে আর একটা ক্লজের ওপরে, এটাই পার্থক্য কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। হি ইজ এ হ্যাপি ম্যান, হি ইজ এ ম্যান, প্রথমে লিখবো তাহলে হি ইজ এ ম্যান, সে হয় একটা মানুষ যে হয় হ্যাপি, তাহলে হু আসবে এখানে লিঙ্কার, হু ইজ হ্যাপি। এই একই লিঙ্কার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ হবে। নাউন ক্লজে হোয়েন কখনো নাউন ক্লজের জায়গায় ব্যবহৃত হবে, আবার সেই হোয়েনই দেখবে অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহৃত হচ্ছে। হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, তাহলে এই যে হয় হ্যাপি, এটার মিনিংটা দেখো কমপ্লিট নয়, হু ইজ হ্যাপি মিনিংটা কমপ্লিট নয়, এবং এর মিনিংটা কমপ্লিট করার জন্য একে এর উপর ডিপেন্ড করতে হচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হচ্ছে বা সাবঅর্ডিনেট ক্লজ। এবং যেহেতু এটা তার আগের নাউনটাকে বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নাম্বার 2, আ লায়ার ইজ সেলডম ট্রাস্টেড, একজন মিথ্যাবাদী বা মিথ্যুককে খুব কম সময় ভরসা করা হয়। তাহলে আ লায়ার ইজ সেলডম ট্রাস্টেড, তাহলে একটি লায়ার, এখানে একটি ভার্ব আছে ইজ ট্রাস্টেড, এখানে দুটো ভার্ব আনতে হবে। তাহলে লায়ার কাকে বলা হয়, একজন ব্যক্তি যে মিথ্যা বলে। তাহলে লিখবো আ পারসন, একজন ব্যক্তি, হু টেলস লাইজ ইজ সেলডম ট্রাস্টেড। তো একটা ভার্ব পেলাম, এখানে একটা ভার্ব আর এখানে একটা ভার্ব পেলাম, ইজ ট্রাস্টেড। এরপরে হুটা কাকে বোঝালো, হু টেলস লাইজ, মেন সেন্টেন্সে ছিল আ পারসন ইজ সেলডম ট্রাস্টেড, এটা মেন সেন্টেন্স, কিন্তু সেই পার্সনটাকে আমি ডিসক্রাইব করলাম এই ক্লজটা দিয়ে, হু টেলস লাইজ, এটা পার্সনকে বোঝালো। তাহলে এই ক্লজটা যখন নাউনকে বোঝালো তখন সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যাডজেক্টিভ একটা নাউনকে ডিসক্রাইব করে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার, আ পার্সন হু টেলস লাইজ ইজ সেলডম ট্রাস্টেড, এখানে পার্সন আছে তাই হু হবে। এরপর যদি ওটা ব্যক্তিকে বোঝায় তখন কিন্তু ওটা হুইচ হবে বা দ্যাট হবে, টাইম বোঝালে হোয়েন হবে, প্লেস বোঝালে হোয়ার হবে, সেম, ভেরি ইজি।
এর কতগুলো দেখো এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো অ্যাডজেক্টিভ ক্লজের উপরে, এগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো। এগুলো সব সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্স কীভাবে আছে বুঝবে, দেখো একটাই করে ভার্ব আছে, হিজ এক্সপ্লেনেশন কুড নট বি, কুড নট বি একটা ভার্ব আছে, স একটা ভার্ব আছে। এরপরে এটিকে প্রত্যেকটা সেন্টেন্সকে দুটো ভার্ব আনতে হবে প্রত্যেক সেন্টেন্সে। দুটো করে ভার্ব কীভাবে আনবো দেখে নাও। অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড, তাহলে অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানেই আমরা অ্যাডজেক্টিভটা পেয়ে গেলাম যে অনেস্ট ম্যান মানে যে অনেস্ট, তাহলে একটা মানুষ যে হয় অনেস্ট সে হয় নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। তাহলে আ ম্যান হু ইজ অনেস্ট, আ ম্যান হু ইজ অনেস্ট, এরপরে হবে ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। ভেরি ইজি। প্রথমে যদি না পারো তো নিজের ল্যাঙ্গুয়েজে মাদার টাঙে ভেবে নেবে, তারপরে করবে। ম্যান হু ইজ অনেস্ট, তাহলে এই হু ইজ অনেস্টটা ম্যানকে বোঝালো, তাই এটা অ্যাডজেক্টিভ হলো। ক্লিয়ার? নাউনকে বোঝালো। এবার দেখো হিজ এক্সপ্লেনেশন কুড নট বি ট্রু, তাহলে হিজ এক্সপ্লেনেশন কুড নট বি ট্রু। এবার এখানে একটি ভার্ব আছে, এটাকে কীভাবে আনবে, মানে কীভাবে দুটো ভার্ব আনবে না, তার এক্সপ্লেনেশনটা সত্যি ছিল না, তার মানে সেই এক্সপ্লেনেশনটা যেটা সে দিয়েছিল সত্যি ছিল না, তাহলে দ্য এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা, দ্য এক্সপ্লেনেশন দ্যাট, এখানে দ্যাট আসবে, এটাকে বলা লিঙ্কার, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ লিঙ্কার। সো দ্য এক্সপ্লেনেশন দ্যাট হি গেভ, সে দিয়েছিল, could not be true. ওকে, এরপরে দ্যাট হি গেভ কুড নট বি ট্রু, দ্যাট হি গেভ, এটা দ্যাট কাকে বোঝাচ্ছে, এক্সপ্লেনেশনটাকে বোঝাচ্ছে। এক্সপ্লেনেশনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আগে যে নাউনটাকে থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, যে নাউনটাকে অ্যাডজেক্টিভ ক্লজটা কোয়ালিফাই করে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, লাস্টেটা দেখে নিই, আই স আ উন্ডেড সোলজার, আশা করি তোমরা এটা পারবে। সো আমি একটি উন্ডেড সোলজার দেখেছিলাম, তার মানে আমি একটি সোলজার দেখেছিলাম যে ছিল উন্ডেড, তাহলে আই স আ সোলজার হু ওয়াজ উন্ডেড, ওয়াজ কেন হবে, কারণ এখানে ভার্ব পাস্ট টেন্সে আছে। আই স আ সোলজার হু ওয়াজ উন্ডেড, সরি উন্ডেড, তাহলে বুঝতেই পারছো খুব ইজি। এরপর আমরা চলে যাবো অ্যাডভার্ব ক্লজে। দেখো এই পুরো প্যাসেজটা, সরি প্যাসেজ বলবো না, লেসনটা, এই লেসনটা পুরো করার পরে কিন্তু আমরা কতগুলো প্র্যাকটিস সেট করবো এবং সেটা পরে ভিডিওতে দেখতে পাবে। তো এই ভিডিওটি ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো থিওরিগুলো, যে কনসেপ্টগুলো, তারপর আমরা সেই প্র্যাকটিস সেটগুলো করবো। ওকে, এরপর চলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা দেখে নিই, সরি অ্যাডভার্ব ক্লজটা দেখে নিই। দেখো এরপর চলে এসে অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ একই রকম ভাবেই অ্যাডজেক্টিভ ক্লজের মতোই, যেমন অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো বিহেভ করে, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো বিহেভ করবে। ওকে, সো অ্যাডভার্ব ক্লজ কী হয়, সো অ্যাডভার্ব ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, কন্ট্রাস্ট ইত্যাদি বোঝায়, বা কম্প্যারিজন ইত্যাদি আরও অনেক কিছু ফ্যাক্টরকে বোঝায়। এরপর এখানে কতগুলো সেন্টেন্স আছে দেখো, হি মে গো এনিহোয়ার, সে যেখানে খুশি যেতে পারে। অ্যাট সানসেট হি রিটার্ন হোম, ইউ আর অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস অ্যান্ড হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড। এরপর এই সেন্টেন্সগুলো সব সিম্পল সেন্টেন্স আছে, কারণ এখানে একটা করে ভার্ব আছে, বুঝতেই পারছো একটা করে ভার্ব আছে, এবং এইখানে সেন্টেন্সগুলোতে দুটো করে ভার্ব আনতে হবে, মানে আমাকে সেন্টেন্সটা কমপ্লেক্স করতে হবে এবং সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে হবে, লিঙ্কার দিয়ে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন আবার বলছি, সেই ভিডিওটা দেখে নেবে, আগের ভিডিওটা, সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কথা বলা আছে। হি মে গো এনিহোয়ার, তো হি মে গো এনিহোয়ার, সে যেখানে খুশি যেতে পারে, এটাকে ভাবো বাংলায় ভাবো যে সে যেখানে খুশি যেতে পারে, এটাকে তুমি দুটো ভার্ব এনে ভাবি, তাহলে হবে সে যেতে পারে যেখানে সে চায়, মানে যেখানে সে যেতে চায়। তাহলে হি কী হবে, হি মে গো, এটা তো থাকবে, হি মে গো কোথায়, কোথায় যেতে পারে, এখানে দেখো কোথায় দিয়ে আসছে অ্যান্সারটা, কোথায় যেতে পারে, অ্যাডভার্ব ক্লজ মানে টাইম, প্লেস বা রিজন আসবে। তাহলে হি মে গো যেখানে খুশি, এনি হোয়ার আছে যেখানে খুশি, তাহলে তার জন্য আমি লিখবো এখানে হোয়ার এভার, যেখানে ইচ্ছা সে যেতে চায়। হি মে গো হোয়ার এভার হি লাইকস, এই ভার্বটা পেলাম দেখো, সেখানে মানে যেখানে যেতে তার পছন্দ, সে যেখানেই যেতে পারে, সেখানেই যেতে পারে। হি মে গো হোয়ার এভার হি লাইকস। এরপর আছে অ্যাট সানসেট হি রিটার্ন হোম, অ্যাট সানসেট, সানসেটের সময় সে বাড়ি পৌঁছালো, তাহলে কখন পৌঁছালো, তখন টাইম আছে দেখো, টাইম কখন পৌঁছালো, সানসেটের সময়, তার মানে যখন সানসেট হয়েছিল, তখন যখন সানসেট হয়েছিল তখন সে বাড়ি পৌঁছেছিল। তো হি রিটার্ন হোম, সে বাড়ি পৌঁছেছিল কখন, হোয়েন ইট ওয়াজ সানসেট, ফুল স্টপ। এরপরে বুঝতে পারছো এই যে ক্লজটা তৈরি হলো, এই ক্লজটা কিন্তু এই মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট, কেননা হোয়েন ইট ওয়াজ সানসেট, যখন সানসেট হয়েছিল, যদি ফুল স্টপ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না, তার জন্য এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা অ্যাডভার্ব কেন বলা হচ্ছে, কারণ টাইম বোঝাচ্ছে, বা আগেরটা যেমন প্লেস বোঝাচ্ছিল, হি মে গো কোথায় যেতে পারে। তাহলে ইউ আর অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস, পরটা দেখো, ইউ আর অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস, এবারে সে অ্যাবসেন্ট ছিল তার ইলনেসের কারণে, এখানে তো কারণ মানে রিজন আসছে, রিজন মানে হোয়াই আসবে, তাহলে হোয়াই আসে, ওটা নাউন ক্লজে আসতে পারে হোয়াই, বা অ্যাডজেক্টিভ ক্লজে আসতে পারে, কিন্তু এখানে কিন্তু হোয়াই দিয়ে হবে না, মানে
তার যে ফ্যাক্টরটা সেটা হোয়াই হচ্ছে, কিন্তু আমি লেখার সময় কীভাবে লিখবো দেখো, বিকজ দিয়ে করবো বা অ্যাজ দিয়ে করবো। ওকে, তো ইউ ওয়্যার অ্যাবসেন্ট বিকজ, কারণ ইউ আর অ্যাবসেন্ট বিকজ ইউ ওয়্যার ইল, ইউ আর অ্যাবসেন্ট বিকজ ইউ আর ইল। তাহলে সে অ্যাবসেন্ট ছিল বিকজ, বা তুমি অ্যাবসেন্ট ছিলে বিকজ ইউ আর ইল। তাহলে এই বিকজ ইউ আর ইল, কারণ তুমি অ্যাবসেন্ট ছিলে তার জন্য, কারণ তুমি অসুস্থ ছিলে তার জন্য তুমি আসোনি, সো ইউ আর অ্যাবসেন্ট ওয়াই, কারণ চলে এলো। ওকে, লাস্টে দেখো হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড। যখন টু দিয়ে সেন্টেন্স থাকবে তখন জানবে সো দ্যাট হবে, কি হবে, সো দ্যাট। তাহলে এখানে হবে যে হি ইজ সো ডাল, সো দ্যাট, সো এর পর ডাল দেবো, এখানে অ্যাডজেক্টিভটা যেটা থাকবে সেটা দেবো, সো এর পর হু ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এটা একটা ফ্রেজ, টু থাকলে সো দ্যাট হয়। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড, হি ইজ টু ফ্যাট টু ওয়াক, তাহলে তখন হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ হয়ে যাবে। ওকে, এইভাবে অ্যাডভার্ব ক্লজ করতে হয়। তো আজকে আপাতত এটাই থাক, তিনটে ক্লজ নিয়ে আলোচনা করলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ভালো করে জিনিসগুলো বোঝো এবং খাতায় লিখে নেবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই রিকোয়েস্ট করবো সকলকে যে আগের ভিডিওটা দেখে নিতে, যেখানে আমি ক্লজ নিয়ে এবং ডিভিশন অফ ক্লজ নিয়ে আলোচনা করেছি। ওকে, সো এই লেসনটা ভালো করে পড়ো, এরপরে কিছু প্র্যাকটিস সেট দেবো, সেই প্র্যাকটিস সেটগুলোর উপরে প্র্যাকটিস করে নেবো, তাহলে আশা করি ক্লজ বা ক্লজের উপরে সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্সের উপরে কোনো প্রবলেম থাকবে না। এবং এইটা হওয়ার পরে আমরা যাব অন্য সেন্টেন্সগুলোতে, কম্পাউন্ড সেন্টেন্স বা কম্পাউন্ড টু সিম্পল বা কমপ্লেক্স টু সিম্পল, এবং তার পাশাপাশি আরও ইন্টারচেঞ্জ যেগুলো আছে বা ট্রান্সফরমেশন যেগুলো আছে, যখন অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাসার্টিভ, সেগুলো আমরা দেখে নেব। ওকে, সো আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সো স্টে হ্যাপি, স্টে ওয়েল, বাই বাই।